সুজানার বন্ধু বান্ধবরা সবাই এলো বেলা 2টোর দিকে। সুজানা তাদের উপর ভীষণ রেগে গিয়েছে, বলেছে তাড়াতাড়ি আসতে, এসেছে 2টোর দিকে। তার রাগ করা দেখে আহির বলল, এই শাড়ি দুটো সাজতে সাজতে দেরি কইরা ফেলছে, আমাকে দোষ নাই স্যারের বউ। আচ্ছা তোরা এসেছিস কটায়? 1:30টায় এসেছিস, আমরা আর আধ ঘন্টা পর রেডি, নিজেরাই তো দেরি করে আসছস। জানু রাগ করিস না, তোর ছেলেপুলের আগেকার তাড়াতাড়ি আসুন। বিয়াদ্দব। সবাই একসাথে হে হে করে হেসে উঠল। সুজানা জাইনকে বলল, তোর বোন কোথায়? আমার বোন নিহাত? ওকে বলছি, ও কিছু বলে নাই। দাওয়াত করছিস, ব্যাস, আসলে আসবে, না আসলে নাই, দ্যাটস ইট। ও এলো না? কত করে বললাম ক্লাসে দেখা হলে দেখে নিব। হ্যাঁ ভালো কথা, ক্লাসে কখন থেকে জয়েন হবি? মানে বটতলিতে আবার দেখা হবে নাকি স্যার? মানে তোমার বরের সাথে যাবা? পাগলের মতো কথা বলিস, আমি কেন ওনার সাথে যাব? তাইলে ঠিক আছে দোস্ত, তোরে আজ রানী রানী লাগতেছে। আহা, আমাগো স্যার দেখলে। ফজলামি রাখ। স্যার দেখে ভীষণ শৌখিন মানুষ। আচ্ছা বইও পড়ে? জানু রে, তোর আর বই বই করা লাগবে না। ঘরে জিনিয়াও কি দিল, তার পরনে লেহেঙ্গা। আজ নতুন ভাবির সাথে ওরা ননদিনীরা মিলিয়ে লেহেঙ্গা পরেছে। সবার নজর ওর দিকে গেল। ও বলল, ভাবি নিচে একজন এসেছে, আপনার বান্ধবী, নিয়ে আসি? কে? আমি নিয়ে আসি। জিনিয়া গেল আর নিহাতকে নিয়ে এলো। সুজানা খুশি হয়ে গেল তাকে দেখে, জড়িয়ে ধরে বলল, কার সাথে এসছো? বাবা নামিয়ে দিয়ে গেছে। আঙ্কেলকে যেতে দিলে? বাবার কাজ আছে। জাইনের সাথে এলেন না কেন তাহলে? ওরা আমাকে ওদের দলে রাখতে চায় না, ওরা না কেউ কেউ, সো আমিও প্যারা হতে চাই না। সুজানা সবার দিকে ফিরে তাকালো, সবাই ঠোঁট উল্টালো। জিনিয়া বলল, ভাবি মামি বলছে আপনার বন্ধুদের নাস্তা এখানে আনবেই নাকি নিচে যাবে? না না, আমরা নিচে যাব, অত কষ্ট করতে হবে না, আমরা সুযোগে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, আপনারা সবাই আসুন, আমি আসি। সুজানা নিহাতকে নিয়ে এসে বিছানায় বসালো। শান্তা দোলনায় বসে বসে দোল খাচ্ছে। জিনিয়া যেতেই নিখিল বলে উঠল, সুজু, তোর ননদের পছন্দ হয়েছে রে, লাইন করাই দে। যা শালা, আমি বলার আগেই বলে দিছস। আরো দুটো দেখছি, তুই ওগুলারে দেখ, ওগুলারে মানাইব তোর সাথে। এটার দিয়ে কিন্তু নজর দিবি না। তোরা জীবনেও ভালো হবি না। এই লুচ্চা দুটোকে কোথাও নিয়ে যাওয়া মানে সর্বনাশ। মেয়েটাকে দেখা মনে হলো ভাবওয়ালি না, ভাব দেখানো মাইয়াগুলারে দেখলেই মনে হয় কানের নিচে একটা দেই। সবাই হে হে করে হাসলো। নিহাত বলল, সুজানা চলো নিচে যাই, স্যারের সাথেও দেখা হয়নি। হ্যাঁ, এবার যাওয়া দরকার, অনেক আগেই ডাক এসেছে। সুজানা আয়নায় নিজের মুখশ্রী একবার দেখে নিল। তার গায়ের লেহেঙ্গাটা অভিক পছন্দ করে কিনেছে ওয়ালিমার দিন পরার জন্য, বেশ ভারী। সুজানা ধীরে ধীরে হাঁটল। ঘর থেকে বের হতেই ননদের দল ছুটে এলো। সবাই আহির আর নিখিলদের দিকে তাকাতেই ওরা দুজনে হেসে উঠে দ্রুত প্রস্থান নিল। বউ আসছে শুনে আগত মেহমানরা তাকালো। সুজানার দু চোখ যাকে খুঁজছে সে ওই দূরে দাঁড়িয়ে, ব্লু রঙা সুটবুট পরা, গোছানো ফিটফাট, মুখে একরত্তি হাসি রেখে কথা বলিয়ে যাচ্ছে। সুজানা চোখ সরিয়ে নিল, দূরে থাকুক কিন্তু কাছে, তাও ভালো। সুজানা সিঁড়ি বেয়ে থেমে থেমে নামলো। আনিকা ছুটে এলো। সে গোলাপি রঙের শাড়ি পরেছে, ভারী মিষ্টি হেসে বলল, এই দেখো সবাই বান্ধবীর ঘরে গিয়ে বসে আছে, খাওয়া দাওয়া কি করতে হবে না? নিহাত, মেহুল আর শান্তা হাসলো। অভিকের চোখ সুজানার দিকে তার দিকে পড়ল বলে বন্ধুদের বলল, চলে এসছে, আপাতত আমাকে ওদিকে যেতে হবে। স্যারদের সাথে পরিচয় করিয়ে দিই, তোরা বাকিটা সামলে নিস। বন্ধুরা সম্মতি জানালো। সুজানার চোখ তার দিকে পড়তেই সে বরাবরের মতো ভ্রু নাচাতে সুজানা যেন আজ অন্যদিনের চাইতে ভারী লজ্জা পেল। হেসে মাথা নামিয়ে নিল দ্রুত। সুজানাকে বসার জায়গায় নিয়ে যাওয়া হলো। সাজিয়া বেগম এসে মেয়ের পাশে বসলেন। মেয়েকে দেখলেন, হাতের তালুতে নিজের জিভ জল লাগিয়ে বললেন, নজর না লাগুক।
সুজানা মায়ের দিকে তাকিয়ে নির্মল হেসে বলল, ভাই কোথায়? তখন একটুখানি দেখলাম। আছে আশেপাশে, বন্ধু পেয়ে গেছে অনেক। গয়নাগাটিগুলো আলমারি রেখেছেন তো? ওগুলো উনি রেখেছেন, চাবিও ওনার কাছে। তাহলে ঠিক আছে, ছোট মা বলছিল তাই। আরেকটা কথা, অভি বলল যে আপনার পায়ে নাকি ফোসকা পড়ায় ব্যথা হয়েছে। জুতাগুলো পরে হাঁটতে পারছেন? এগুলো বিয়ের জুতাগুলোর চাইতে ভালো আছে, ব্যথা লাগছে না তেমন। তাহলে ঠিক আছে। অভিক সাইমকে ধরে নিয়ে এলো। সাজিয়া বেগম বলল, শালাবাবু লুকিয়ে লুকিয়ে থাকে সারাদিন, সমস্যা কি? লজ্জা পাচ্ছে হয়তো। দুই ভাই বোনে এত লজ্জা কেন? এত লজ্জা নিয়ে ঘুমায় কি করে? হেসে উঠল সবাই মিলে। সাইফ আর রোজা আসলো। সুজানা বলল, কোথায় গিয়েছো তুমি সাইফ ভাই? এই আছো, এই নেই। এই তো আছি। ছেলেটা না থাকলে আমার কি যে হতো, এত কাজ যে সে সামাল দিয়েছে। কি বলো না আন্টি, এইসব কোনো কাজ হলো? বোনের জন্য করতে হয়। রোজামণি ভালো আছে? রোজা লজ্জা পেয়ে সাইফের পেছনে লুকিয়ে পড়ল। ক্যামেরাম্যান বলল, স্যার বসুন, ছবি তোলা হয়নি একটাও। অভিক সুজানার পাশে গিয়ে বসল। সাইমকে পাশে বসালো। সাইফ আর রোজাও বসল। সাজিয়া বেগম বললেন, আমি যাই তাহলে। শাশুড়ি মা, জামাই রাজার সাথে একটা ছবি থাকাই যায়। উনি বসলেন। তারপর ছবি তোলা হলো। সুজানার বন্ধুরা সবাই এসে বলল, আরে সাইফ, তুমি এখানে? স্যার আপনিও? আপনাকে খুঁজছিলাম। কি খবর আপনাদের? আগে স্যারের সাথে দেখা করা উচিত না? আপনাকে দেখতেই পেলাম না তাই। বসো বসো সবাই। সাজিয়া বেগম নেমে গেলেন। সবাই হুড়োহুড়ি করে বসলো। সুজানার পাশের সোফায় রোজা, শান্তা, বেহুলার নিহাত বসলো। ছবি তোলা হলো সবার। সবশেষে অনা আবিদ এলো, আরো কয়েকটা বাচ্চা নিয়ে। সুজানার কাছে এসে সুজানাকে দেখে ওদের বলল, ইটা বউ, সুজান বউ, এইটা অভির বউ। অভিক আর সুজানা হাসলো তার কথায়। সুজানা বলল, এরা কারা সোনামণি? আমার বন্ধু, আবির বন্ধু। সুজানা সবাইকে তার পাশে বসালো। আবিদ বলল, বন্ধু সুজানের জন্য চকলেট আনছে, গিফট, বউ গিফট। ও মা, তাই? বাচ্চা দুটো চকলেট বাড়িয়ে দিল সুজানার দিকে। সুজানা চকলেট নিয়ে হেসে আদর করে দিয়ে বলল, বাহ, আমার খুব প্রিয় চকলেট, আমি খাবো। ওরা খুব খুশি হয়ে তারপর এক দৌড়ে চলে গেল। সুজানা হেসে বলল, পালিয়ে গেল কেন? লজ্জা পেয়েছে। বাই দ্য ওয়ে, স্যারদের আনছি, পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। আমি যাব? অত হাঁটাহাঁটির দরকার নেই, আমি নিয়ে আসছি। ঠিক আছে। দুজনেই মিষ্টি হাসলো। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, হাসি তামাশায় কেটে গেল পুরো দিনটা। মুহূর্তগুলো বন্দী হলো স্মৃতির কৌটায়। শুরু হলো নতুন পথ চলা। এই পথ চলায় দুজন দুজনকে ভালো রাখার কারণ, আবার দুজনেই দুজনের ভালো থাকার কারণ। রাত নামতেই মেহমান কমে এলো। বন্ধুদের বিদায়ের সময় সুজানার মনটা খারাপ হয়ে গিয়েছিল। যদিও সবার বাসা নবকুটির থেকে খুব দূরে নয় এবং রোজ যোগাযোগ হয়, তারপরও কোথাও একটা খারাপ লাগলো। তারপর চাচি, খালামা আর ফুপুরা যখন চলে গেল তখন আরও খারাপ লাগলো। তারপর মা ভাই চলে যাওয়ার সময় সুজানাকে আর কেউ ধরে রাখতে পারেনি। বিয়ের দিনও এভাবে কাঁদার সুযোগ পায়নি সে। সাজিয়া বেগম নিজেও কাঁদলেন, আবার সান্ত্বনা দিলেন মেয়েকে। কাল তো বেড়াতে যাবি, আর কাঁদিস না। আজ থেকে যাও না আম্মা। সবাই তার সাথে সাথে আবদার করলো। সাজিয়া বেগম বললেন, বাসায় তো মেহমান আছে, এখন কি থাকার সময়? অনেক থাকা যাবে। সবাই সুজানাকে সান্ত্বনা দিল। বিয়ের ঝামেলা চুকে যাক, মা মেয়ে একসাথে থাকার সুযোগ হবে। সুজানা সবার কথা শুনে শান্ত হলো। তারপর সাজিয়া বেগম যেতে পারল। মেয়েটা আজও ছোট থেকে গিয়েছে, মা ছাড়া কিছু বুঝে না। বাড়ি খালি হওয়ার পর ভারী সাজগোজ ফেলে গোসল করে নিল সুজানা। তারপর শান্তি লাগলো। সবার একই অবস্থা। ছোট থেকে বড় সবাই গোসল টোসল সেরে ড্রয়িং রুম আড্ডায় বসলো। কে এলো না তা নিয়ে। সুজানা আসতেই সবাই নড়ে চড়ে বসে কথার সুর পাল্টালো। সব কথা নতুন বইয়ের কানে তোলা যায় না। অভিক সোফায় হেলান দিয়ে বসে বলল,
আপনি টায়ার্ড থাকলে এখানে থাকার দরকার নেই। ও ঘরে একা একা বসে থাকবে নাকি? বসুক এখানে। মায়ের জন্য এভাবে কেউ কাঁদে? ভেবেছি এই মেয়ের অনেক বুঝ, এখন থেকেই সব উল্টো। সুজানা অভিকের দিকে তাকালো। অভিক নরম হাসলো। সুজানা দাদুর পাশে বসলো। দাদু মাথায় হাত বুলিয়ে পড়ল। কত এমন বড় হয়েছে, মায়ের আঁচল ছাড়লে সব মেয়েই বাচ্চা হয়ে যায়। দিনগুলো মনে করে দেখো, তুমিও কম করনি, কিন্তু তোমার বোনের কান্নার কারণ নেই। দাদুভাই তোমাকে দিনে দিনে নিয়ে যাবে। তোমার যখন মায়ের জন্য মন পড়বে তখনই চলে যাবে। আর মন খারাপ করো না, ঠিক আছে? সুজানা মাথা নাড়ালো। এই বাড়িতে আরাম লাগছে? হ্যাঁ। মা, আমি বেরোচ্ছি। আজ রাতে খাবো না, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? সুজানা উৎসুক হয়ে তাকালো। অভিক বলল, খুব তাড়াতাড়ি ফিরবো মা। সালমা বেগম কিছু বলার আগে অভিক বেরিয়ে গেল। সুজানার সময় কাটলো সবার সাথে। রাতে শাশুড়ির হাতে খেয়ে ঘরে চলে গেল। সেখানে ননদ আর আনিকার সাথে অনেক গল্প স্বল্প হলো। তারপর তারা যার যার ঘরে চলে যেতেই সুজানা ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালালো। মোমবাতিগুলো অভিকের ড্রয়ারে দেখার পর মাথায় বুদ্ধি এসেছিল এই মোক্ষম সুযোগে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে মাস্টার মশাই অবধি পৌঁছেছে সে। উনি নিশ্চয়ই খুব চমকে যাবে, ভাববে সুজানার এত বুদ্ধি হলো কবে থেকে। যদিও উনি জানেন সুজানা নির্বোধ নয় অতটা। সুজানা ঠিক তার মতো, যতটা দরকার ঠিক ততটা। সে রাত 11টা হতেই ছোট্ট একটা মিস কল দিল অভিকের ফোনে। অভিক তখন বাড়ির গেট পার হয়েছে। মিস কল দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটল তার। পুনরায় মিস কল দিতেই সুজানা তার উত্তর পেয়ে গেল। দরজায় ঢোকা পড়ার অপেক্ষায় দিব্যি দাঁড়িয়ে রইল। সে দরজার পাশে খোলা চুলে খুশি মনে। যখন ঢোকা পড়ল আর সে অনুভব করলো ওপাশে জন তার মানুষ, তখন বুকের ভেতর অদ্ভুত দন্থুবিধ্বনি টের পেল সে। দরজা খোলা মাত্রই লাজুক মুখটা চোখে পড়ল অভিকের। মাথাটা বুকে এসে ঠেকতেই দুহাত দিয়ে সে বেঁধে নিল পরম যত্নে। কপালে পুনবার ঠোঁটের স্পর্শে হুঁশ ফিরল সুজানার। সে মুখ তুলে বলল, চোখ বন্ধ করুন। অভিক ভালো ছেলেটির মতো চোখ বন্ধ করলো। সুজানা তাকে ঘরে নিয়ে এলো। দরজাটা বন্ধ করে বলল, এবার খুলুন। অভিক চোখ খুললে দেখলো অন্ধকার ঘরটা। মৃদু মন্দ আলোর উৎস খুঁজতেই দেখলো মোমবাতি জ্বলছে মিটিমিটি। সুজানা মোমবাতির দিক থেকে চোখ সরিয়ে অভিকের দিকে তাকালো। অভিক তার নাকে দুম করে নাক ঠেকিয়ে বলল, হঠাৎ? প্রথম প্রশ্নটা মনে আছে? যে জিনিসটা শুধুমাত্র আপনার, সেটা আপনি শুধুমাত্র আমাকে দিতে পারেন। উত্তরটা হচ্ছে। অভিক হাসলো। সুজানা বুকে আঙ্গুল ঠেকিয়ে বলল, মন। তারপর? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আমার কাছে লাইব্রেরি চেয়েছিলেন। 1000 বই দিয়ে সাজানো লাইব্রেরি দেওয়ার সামর্থ্য আমার নেই, কিন্তু আমার সেই লাইব্রেরি দেওয়ার সামর্থ্য আছে যেটা আপনি চেয়েছিলেন। একটা ভালো বন্ধু যে একটা লাইব্রেরির সমান। আপনি আমার বন্ধুত্ব চেয়েছিলেন। উত্তরটা ঠিক আছে? বউ আমার। সুজানা হাসলো। অভিক তার চুল গুজে দিল কানের পেছনে, বলল, এবার তৃতীয় প্রশ্নের উত্তর। এই ঘরে কি কি দেখতে পাচ্ছেন আপনি? আমি, আপনি, মোমবাতির আলো, আবছা আবছা আসবাবপত্র, ইত্যাদি ইত্যাদি। আপনি স্বপ্নে দেখেছেন একটা অন্ধকার ঘর, একটা আমি, অন্যটা আপনি, আর কিছু ছায়ারা নৃত্য করছে। একদম তাই। এই যে অন্ধকার ঘর, একটা আমি আর একটা আপনি, আর ওই যে ছায়ারা নৃত্য করছে। অভিক দেখলো মোমবাতির ছায়াগুলো নৃত্যরত অবস্থায় আছে। সুজানা বলল, এটাই আপনার স্বপ্নের ব্যাখ্যা। আপনার স্বপ্ন আপনার মতোই সুন্দর। অভিক জড়িয়ে ধরলো তাকে আষ্টে পৃষ্ঠে। ভেজা চুলে মুখ গুজে বলল, কি ভেবেছেন এটা ঘুমিয়ে দেখেছি? তো এটা জেগে জেগে দেখেছি ম্যাডাম। সুজানা অবাক চোখে বুক থেকে মুখ তুলে তাকালো। কি দুষ্টু লোক, আমাকে শুধু শুধু নাচালেন উত্তর খোঁজার জন্য? ইয়েস। সুজানা তার মাথাটা ধূপধাপ ঠেকালো অভিকের বুকে। অভিক হাসতে হাসতে বলল, আপনাকে আমার প্রয়োজন, এটা বুঝতেই তো অবস্থা খারাপ আমার। আমি চেয়েছিলাম যাতে আপনি নিজে নিজে বুঝতে পারেন। সুজানা আবারও মুখ গুজল, বলল,
দুষ্টু লোক। অভিক কপালের পাশে ঠোঁট ছুঁয়ে বলল। আমার সারপ্রাইজটা দিতে দিন। কি? অভিক তাকে পাজা কোলা করে তুলতেই সুজানা বলল। হ্যাঁ, এসব কি? যখন তখন? ওই ড্রয়িং রুমে নেওয়া উচিত ছিল। কচু। অভিক হাসল। সুজানাকে বিছানায় বসিয়ে বলল। বসুন, আনছি। লাইট দিন। অভিক ডিম লাইট জ্বালিয়ে দিল। ঘরটা গোলাপি রং ধারণ করলো। আলমিরা খুলে দুটো বাক্স বের করলো অভিক। নিয়ে এসে পেছনে রেখে সুজানার সামনে বসলো। বলল, চোখ বন্ধ। সুজানা চোখ বন্ধ করলো। অভিক আনরেপ করা শেষ করতে করতে বলল, চোখ খুলুন। সুজানা চোখ খুলল। কালো রঙের ল্যাপটপ হাত দিয়ে ছুঁয়ে অভিকের দিকে তাকালো। অভিক বলল, আপনার ল্যাপটপ আর এটা চার্জার, বাকি সরঞ্জাম রাখা আছে ওখানে। আপনার কেন মনে হলো এটা আমার প্রয়োজন? আমি জানি এটা আপনার খুব প্রয়োজন। আমার বউয়ের আবার সোনা দানায় মন নেই। সুজানা ওটা পাশে রেখে দিল। অভিকের নিকটে এসে জড়িয়ে ধরল চুপচাপ। অভিকও চেপে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে পড়তে পারি ম্যাডাম। সুজানা মুখ লুকিয়ে রাখলো। অভিক তাকে বলল, ওটা ওপেন করে দেখাই। সুজানা মাথা দুলালো। অভিক বুকের নিচে বালিশ রেখে উপর হয়ে শুয়ে ল্যাপটপটা ওপেন করলো। সুজানা অভিকের পাশেই উপর হয়ে শুয়ে ল্যাপটপে চোখ রাখলো। শুরুতেই তাদের বিয়ের ছবি দেখা গেল ডিসপ্লেতে। অভিক বলল, এরা কারা? সব করে রেখেছেন? এই নিন আপনার কাজ এবার। সুজানা ল্যাপটপে তাদের বিয়ের ছবিগুলো দেখলো একের পর এক। অভিক নিয়ে নিল, তারপর বন্ধ করে রেখে দিয়ে বলল, এটা এখন আমার জায়গা নিয়ে নেবে না তো? সুজানা বালিশে মাথা এলিয়ে হেসে উঠল। অভিক বালিশটা টেনে নিয়ে আসলো। নাকে নাক ঘষে বলল, এমন হলে চলবে না, বউ আমার। সুজানা আবারও হাসলো। চওড়া কপালটাতে ঠোঁট ছুঁয়ে বলল, আপনার জায়গা অন্য কেউ কভু নিতে পারবে না। আপনি শুধুই আপনি, মাস্টার মশাই। অভিক মুখটা আগলে ধরে প্রলম্বিত চুম্বনে রাঙিয়ে দিল। পিঠের নিচে হাত গলিয়ে গলায় মুখটা গুজতেই সুজানা স্তব্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটার টিং টিং আওয়াজ ভেসে এলো শুধু। কানে কানে কে যেন বলে গেল, ভালোবাসা ভালোবাসাবাসীদের কাছে সুন্দর। সুজানা লাইব্রেরিতে বসে বইয়ে মুখ গুজে বসেছিল। শান্তার মেহুল দপদপিয়ে দৌড়ে এসে পাশ ঘেঁষে বসলো। হাতের বোতলটা ধপ করে সুজানার সামনে রেখে বলল, সুজু, আমাকে দুলাভাই সেরা একটা ছবি ফেসবুকে আপলোড দিছে, দেখ দেখ। সুজানা বইয়ের পৃষ্ঠা উল্টে মাথা তুলল। সামনের চুল কানে গুছিয়ে জানতে চাইল, কোন দুলাভাই? স্যারের কথা বলছে। স্যারের সামনে দুলাভাই রাখতে পারবি? কাঁদি। কেন নয়? সুজানা দুপাশে মাথা নেড়ে বইয়ে মুখ গুজল। সে দেখেছে ছবিগুলো। শান্তা বলল, আরে দেখ, আমি কমেন্টও করে দিছি। তুই দেখ, আমি দেখেছি। কচু দেখছস? মাত্রই তো আপলোড দিল চা বাগানে। সুজানা উৎসুক হয়ে তাকালো। পরক্ষণে কৌতূহল চাপিয়ে পড়ল, সিলেটের চা বাগানে। সিলেটে? স্যার সত্যি সত্যি সাস্টে চলে গেল? সুজানা মাথা দুলালো। শান্তা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, আমরা তো কাল মজা হিসেবে নিয়েছিলাম, সত্যি সত্যি? আজব আমি মিথ্যা বলবো তোদের? আর কখনো এখানে আসবে না? আমি জানি না। তুই এভাবে কথা বলছিস কেন? স্যারের উপর রাগটাগ করেছিস নাকি? শ্বশুর বাড়ি যাবে কখন? এখনো জানি না। শুধু দেখ লুচ্চু মাইয়াগুলো কি কি কমেন্ট করতেছে। ফোনটা সুজানার মুখের সামনে এনে ধরল। বলল, স্যার নাকি বিয়ার পর গ্লো করতেছে। সুজানা ফোনটা নিচে নামিয়ে রেখে বলল, এসব কি কথা? আসতে বল, মানুষ শুনলে কি বলবে? মানুষে শুধু আমার কথা শুনে, আর কারো কথা শুনতে পায় না। পাগল একটা। সুজু, জানিস গতকালকে স্যার যে মেহেদির হাত আপলোড দিল না, ওইটার কমেন্ট বক্সে শান্তপুরে ঝগড়া লাগিয়ে দিয়েছে একটা মেয়ের সাথে। ওখানে আহির আর নিখিল গিয়ে আরো জোরে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে মেয়েটার সাথে। মেয়েটা সম্ভবত অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের হবে। হায় আল্লাহ, যদি শান্তর আইডিটা চিনতে পারে তবে কি হবে, আমি সেটাই ভাবছি। হারামি কি বলে জানিস? বলে আমাকে নাকি দেখে নেবে। আমি বললাম তোর 14 গোষ্ঠীর সহ সাথে নিয়ে আসিস আমারে দেখার জন্য। সুজানা কপালে হাত দিল। মেহুল হাসতে হাসতে বলল, স্যার একটু হলেও তো এসব নোটিস করবে। হায় আল্লাহ, শান্তর আইডি উনি চেনে।
শান্তা বড় বড় চোখ করে তাকালো, ভয়ের তোর গলায় বলল, যা কি বলিস? হ্যাঁ, আমি বলেছিলাম মেহুলেরটা, তোরটা, নিহাতেরটা, সবারটা চেনে। আহিতেরও? সবার। হারামি, এগুলো দেখানোর কি ছিল? হে হে বান্ধবী, এবার যাবা কই? শান্তা দম করে সুজানার পিঠে কিল বসিয়ে বলল, তুই জানতি আমি কমেন্ট বক্সে গিয়ে ওই লুচ্চা মাইয়াগুলোর উপর হামলা চালাই, তারপর আইডিটা চিনাই দিলি, আমার ইজ্জত সম্মান রাখলি না। সুজানা হেসে কিছু বলতে যাবে, তার আগেই বাকিরা এসে পড়ল। আহির এক লাফে এসে মেহুলের পাশে বসলো। আবার কার ইজ্জত সম্মান খোয়াল গেছে? শান্তর। হ্যাঁ, তার ইজ্জত সম্মান ঝরে ঝরে পড়তেছে, যে খোয়াব যাইব। ফালতু কথা বলবি না আহিরের বাচ্চা, আমাদের কথায় তুই নাক গলাচ্ছিস কেন? কথায় কথায় ঝগড়া লাগিয়ে দিস তোরা, যেন মনে হয় কত জন্মের শত্রু। এরে হঠাৎ থেকে নাম শুধু শান্ত, কিন্তু আস্ত মানুষটাই অশান্তি বলল। শান্তা ফুসতে ফুসতে চটাস করে চর বসালো আহিরের মাথায়, বলল, আমার নাম নিয়ে বিদ্রুপ করবি না আহিরের বাচ্চা। আহির চরটা ফিরিয়ে দিয়ে ঠোঁট কামড়ে চোখ লাল করে বলল, আমারে আমার বাপ আর বাচ্চা বানানোর বন্ধ কর। আহিরের বাচ্চার মা এখনো দুনিয়ায় আসেনি, আর তুই সারাক্ষণ আহিরের বাচ্চা আহিরের করস কিল্লাই। যা ভাগ। আমি তোরা অত জোরে মারছি বেয়াদব, জীবনে আমার সাথে কথা বলবি না আর। এই আমি যাচ্ছি, তোরা থাক। যা ফুট। শান্তাকে হাত ধরে আটকে ফেললো সুজানা। কি করছিস কি? এখন কোথায় যাবি? বস। আহির এভাবে মারলি কেন? আরে আমারে আগে মারলো না? নিখিল আহিরের পিঠে দুম করে মুঠি বসিয়ে বলল, অশান্তি শান্ত হ এবার। তুইও? সরি আপা, ভুল হয়ে গেছে, ক্ষমা করি দেন, আর কমো না। এই তওবা তওবা। শান্তা ব্যাগ কোলে রেখে শান্ত হয়ে বসে আহিরের দিকে তির্যক চোখে তাকালো। আহির শীষ বাজাতে বাজাতে চোখ উল্টে তাকালো। এই দেখ ও কেমন করছে। সবাই একসাথে আহিরের উপর চটে ওঠার আগেই যাই নিল, বলল, আরে তোরা এখানে? আমি সবাইকে খুঁজতে খুঁজতে। আরে কবি, তুই নাকি ফার্স্ট ইয়ারের একটা সিমরি লইয়া কবিতা টবিতা লিখা একদম উল্টায় ফেলাইছস। সবাই হেসে উঠল। জাহিন সরল মুখে সুজানার পাশে গিয়ে বসল, বলল, সারাক্ষণ শুধু পচানোর তলে থাকিস? হ্যাঁ কিরে বুদ্ধু, সত্যি নাকি? আরে না, নতুন ক্যাম্পাসে এসেছে তাই কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিল। এরা কথা বলতে দেখেছে তাই কাল থেকে শুরু করে দিয়েছে। বেচারাকে ছাড় এবার। নিখিল জাহিনের চুল এলোমেলো করে দিয়ে বলল, আরে না সুজু, মায়াটার লগে হেব্বি মানাইছে। আচ্ছা যাক, বাদ দিলাম। এখন ক, হানিমুনে কবে যাইতাছস? হানিমুন? পাগল তোরা? আরে বিয়া হইছে, হানিমুনে যাবি না? কি কস? আমাকেও তো স্যারে আনরোমান্টিক মনে হয় নাই। যা, ওসব কথা রাখ। ঠিক আছে জানাইস, টিকিট কেটে দিব। কচু, শোন না, গুড নিউজটা শুনেছিস? কি আবার? মেহুলের কাছে থেকে শোন। সবার চোখ তখন মেহুলের দিকে। সে লাজুক মুখে বলল, আরে আমি কি বলবো? ঢং, বিয়ের কথা বলতে লজ্জা পাইতেছে। লজ্জা পেব না? তোর মতো বেশরম নাকি? এই থাম থাম, সাহিব ভাইয়ের চাকরি হয়েছে নাকি? মেহুল সুজানার দিকে তাকালো। সুজানা মাথা দোলালো। সবাই একসাথে হই হই করে উঠল। মেহুল কান চাপা দিয়ে বলল, বেয়াদবগুলোরে বলছিস? আল্লাহ, কি হচ্ছেটা কি? এজন্যই তোদের বলতে চাচ্ছিলাম না, পাগল। আরে রাখ, তোকে বিয়ে হবে আর আমাদের সিরিয়াল তত কাছে আসবে, খুশি হব না? সবাই একসাথে হাসলো। জাইন বলল, বিয়ের ডেট ঠিক হয়েছে? আঙ্কেল কিছু বলে নাই সাহেব ভাইয়ের ব্যাপারে? কি বলবে? সাইফ ভাই কোন দিকে খারাপ? শহরে নিজের বাড়ি আছে, সরকারি চাকরি, আর কি চাই? আঙ্কেল কিছু বলবে না। এই তোকে কিছু বলেনি? কাল জানাবে বলেছে। ভালো করে খোঁজ খবর নিয়ে মামাদেরও জানাতে হবে। আরে চাপ নিস না, হেডমাস্টারে তুলে আনমু রাজি করানোর লাইগা। তোদের হাতে না পড়ুক, তার আগেই আঙ্কেল রাজি হয়ে যাক। সবাই একসাথে হাসলো আবারও। সুজানা বলল, সময় দেখ, আজ শর্টলে যাবি না? না,
আজ ঘোরাঘুরি করব। তোর অসুবিধা হবে? না। সমস্যা হওয়ার কথা নয়। স্যার তো সিলেটে, কবে আসবে? ওই বাড়িতে যাবি কবে? উনি আসলে নিয়ে যাবে বললো, জানি না শিওর। স্যার এখানে থাকলে দারুণ মজা হতো। ধুর ফালতু। স্যার সাস্টে ব্যবসায় প্রশাসন না? চল উঠি। কোথায় যাবি আজ? আশেপাশে কোথাও। নিহাত কি সাটলে যাবে? ডাকা উচিত না? শান্তা আর সুজানা সায় জানালো। জাইন বলল, আমি ডাকতে পারবো না, আমাকে ধমকাবে। আমি ডেকে আনি। আহির চলে গেল। নিখিল বলল, সব সময় ডাকতে হয়? ছাড় না, আমরা আর কতদিন একসাথে আছি? সাইফের খবরটা শুনে ভয় ঢুকে গেছে। সুজু, তোরও কি এমন ফিলিংস হয়েছে? মনে হচ্ছে কত দূরে সরে যাচ্ছি, অথচ এই খবরটা শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছি। এমন হয়, আমারও হয়েছে। চিন্তার কিছু নেই, সব ভালো হবে। তাই যেন হয়। সুজানা তার শুকনো মুখ দেখে হাসল। সেও ভেবেছিল সবটা পাল্টে যাবে। আসলে কিচ্ছু পাল্টায়নি, শুধু দূরের মানুষ কাছে এসেছে, আর এটা আনন্দের। সেসব ভাবতে ভাবতে সুজানার মন খারাপ হলো। আজ 5 দিন হয়ে গেল মাস্টার মশাইকে সে দেখেনি। আজকাল কথা বলে মন ভরে না তার।